গল্পের ঢেউয়ে ঢেউয়ে শ্রোতা বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলটি আপনারা পছন্দ করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ, গল্পটি পুরো শুনবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন, তাই বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান। আর হ্যাঁ, একটা লাইক দিতে কার্পণ্য করবেন না। একটা লাইক ভীষণ মোটিভেট করে। শুনতে থাকুন গল্পের ঢেউয়ে ঢেউয়ে। গল্প বন্ধুর দর্শন লাভ, লেখক শিবরাম চক্রবর্তী। ট্রেন একটা স্টেশনে দাঁড়িয়েছে। আমার কামরায় আমি একলা। মুখ বার করে বাইরের শোভা নিরীক্ষণ করার চেষ্টা করছিলাম, কিন্তু কি আর দেখব? সমস্ত চিনেম্যানের মতো সব স্টেশনের একই সৌন্দর্য, সেই একই রেলিং, এক ঢঙের বাড়ি, এক জাতীয় স্টেশন মাস্টার, এক ধরনের যাত্রীরা। এমনকি লক্ষ্য করে দেখেছি প্রত্যেক স্টেশনে গার্ড সাহেবও এক। গরম চা, পান, বিড়ি, সিগারেট, এমনকি ঘণ্টার ধ্বনি পর্যন্ত একরকম। দৃশ্য কিংবা শ্রাব্যের কিছু নতুনত্ব ছিল না। নতুনত্বের মধ্যে আমার কামরায় একটি নতুন আমদানি দেখা গেল। গাড়ি ছাড়বার আগে সুটকেসাতে হন্তদন্ত হয়ে এক ভদ্রলোক প্রবেশ করলেন। ভদ্রলোকের গায়ে দামি কোট, অবস্থাপন্ন বলে সন্দেহ হয়। সুটকেসটা বাদামি, কিন্তু তাহলেও ভারগর্ভতা, তার থেকে সারগর্ভতা আন্দাজ করা অমূলক হবে না। সুটকেসটা ব্যাংকে রাখার পর আমি তার চোখে পড়লাম। এই যে অনেক দিন পরে, তিনি বলেন। দর্শন মাত্রই আমাকে যে তিনি চিনতে পেরেছেন তার চিহ্ন তার মুখে সকালবেলার সূর্য কিরণের মতো ছড়িয়ে পড়ল। এই যে অনেক দিন পরে, আমিও পুনরুক্তি করেছি। যদিও অনেক দিন পরে যে এ বিষয়ে দ্বিরুক্তি করার কিছুই ছিল না, সতর্ক হয়ে বসতে হয়। একেই আমার চোখ খারাপ, উপাদেয় দ্রষ্টব্য ছাড়া আর কিছু এই পোড়া চোখে পড়তেই চায় না। তার উপরে রাস্তায় ঘাটে অচিন্তনীয় দেখা সাক্ষাৎ লেগেই আছে। চোখের দোষ নয়, লোকের কোনো দোষ দিই না, ও আমার কপালের দোষ। তবু একটু সতর্ক থাকা দরকার। কি জানি, যদি আলাপের ত্রুটিতে বিলাপের কোনো কারণ ঘটে যায়। তবে আমি চালাক ছেলে। এরকম ক্ষেত্রে অপরপক্ষ আপনি বলে সম্বোধন করলে আমিও আজ্ঞে বলে কসুর করি না। সে তুমি বলে শুরু করলে আমিও তখন তুমি চালাই। আর যদি তুই তুকারি আরম্ভ করে দেয় তখন আমাকেও বাধ্য হয়ে কি করব? আমিও ছেড়ে কথা বলবার পাত্র নই তো। নিশ্চয়ই আগে চিনতাম, হয়তো খুব প্রগাঢ় ঘনিষ্ঠতাই ছিল এককালে, কিন্তু এখন আর চেনা যাচ্ছে না। এমন লোকের সঙ্গে নতুন আলাপ জমানো যে কি মুশকিল। অনেক সময় আবার এমন দুর্ঘটনাও ঘটে, সর্বদাই যে আপনি তুমির সমস্যা আপনা আপনি ফয়সলা হবার সুযোগ পায় তা হয় না। অনেক সময় এমন হলো যে আক্রমণকারী কোনো মতেই ধরা ছোঁয়াই দিল না, কোনো প্রকার সম্বোধনের ধার দিয়েই ঘেঁষল না একদম। তখন অগত্যা ভাববাচ্চেই সারতে হয় আগাগোড়া। যথা, কোথায় যাওয়া হচ্ছে, কোথায় থাকা হয় আজকাল, বাড়ির সবাই ভালো তো, ইত্যাদি ইত্যাদি। আমি নড়ে চড়ে বসি। সম্বোধনের গতি দেখে আলাপের বিধি করতেই হবে, এবং যদি সম্ভব হয় আলাপ সালাপের ভেতর দিয়ে তেমন যদি কোনো সূত্রপাত দেখি, লোকটাকে হয়তো পুনরাবিষ্কারও করতে পারি। আপাদমস্তক উদ্গ্রীব হয়ে রইলাম। আমার নব আলাপিতের নৈরিক কোণ থেকে অজ্ঞাতপূর্ব পরিচয়ের নতুন কোনো ঝড় আসে কিনা, তার জন্য চোখ কান খাড়া করে নিদারুণভাবে কোলাকুলি করে ভদ্রলোক আমার সামনে বসলেন। আশ্চর্য, এভাবে যে দেখা হবে কে ভাবতে পেরেছিল, বললেন তিনি। সত্যি, কে এ কথা ভেবেছিল? আমি ভাবলাম, আমিও ভাবতে পারিনি। আশ্চর্যই তো, আমিও বলতে বাধ্য হলাম। একটুও বদলাওনি তুমি। সে বলল, তুমিও তো প্রায় সেই রকমই আছো। আমি বললাম, বেশ অন্তরের সঙ্গে সায় দিয়েই বললাম। সত্যি বলতে সম্বোধনের বিষয়ে স্থির নিশ্চিন্ত হওয়ার সাথে সাথে তার সম্বন্ধে যৎকিঞ্চিত অন্তরঙ্গতাও বোধ করছিলাম। যেন ঘাট থেকে
বলতে কি যেন একটা ভার নেমে গেছিল। যদিও নতুন একটা গন্ধমাদন এসে চাপলো, তাহলেও তুমিত্বের মধ্যে ওকে লাভ করার সঙ্গে সঙ্গে আমার আমিত্বও যেন আমি ফিরে পেলাম। তবে তুমি যেন একটু মোটা হয়েছ আগের চেয়ে। সমালোচকের দৃষ্টিতেও ও আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। হ্যাঁ একটু, কিন্তু তোমাকেও তো বড় রোগা দেখছি নে হে। ওর অভিযোগ মেনে নিলেও ওর স্থূলত্বের মধ্যেই আমার অপরাধের অনেকখানি সাফাই যেন রয়ে গেছে বলে আমার মনে হয়। মোটা হওয়া কিছু দোষের নয়, আয় বাড়ার সঙ্গে সঙ্গে লোকের আয়তনও বাড়ে। কিন্তু ছেলেবেলায় তুমি কী রোগাই না ছিলে, ইস, হাওয়ায় যেন উঠতে। অবশ্যই লঘুতে আমিও তখন কিছু কম যেতাম না। যাকগে, আমাদের অতীতের আর বর্তমানের, আমাদের ব্যক্তিগত অপরাধ ও মার্জনার চোখে দেখতে চায়। আমিও আর শরীরের দিকে নজর দিই না। যেতে দাও বলে দুজনের সমবত ওজনকে এক ফুৎকারে উড়িয়ে দিই। এইসব বাক্যালাপের ফাঁক ফোকরে লোকটাকে আন্দাজ করার চেষ্টা পাই, কিন্তু মুশকিলেই মানুষের মুখই যে শুধু আমি ভুলে যাই তাই না, তাদের নামও আমার স্মরণে আসে না। এমনকি কোথায় যে কোন মূর্তিমানকে কোন অশুভক্ষণে প্রথম দেখেছিলাম তাও কিছুতে মনে করতে চায় না। তাছাড়া পোশাক পরিচ্ছদ থেকে কারো যে থই পাবো তারই বা জো কি? কে আর কার সাজসজ্জা কোন কালে খুঁটিয়ে দেখেছে? কিন্তু এইসব খুঁটি নাটি বাদ দিলে প্রত্যেককে আমি বেশ ভালো রকমই চিনতে পারি, এবং এই জন্য আমার যথেষ্ট গর্ব আছে। যাক, নাম আর চেহারা মনে না এলেও কিছু এসে যায় না, কেবল একটু হুঁশিয়ার থাকলেই হয়। কথাবার্তার খেই ধরে থাকতে পারলেই খেয়া পার হওয়া যায়। এক্ষেত্রেও আমাকে একটু তৎপর হয়ে থাকতে হবে, এবং তা পারলেই এই আলাপ পাড়াবার শেষ পর্যন্ত ঠিক উতরে যাব সন্দেহ নেই। ওহ, কতদিন পরে এই দেখা! ওর দীর্ঘ নিঃশ্বাস পড়ে। বহুত দিন। ক্ষুণ্ণকণ্ঠে আমি জবাব দিলাম। তার বিরহে আমিও যে নিতান্ত সুখে ছিলাম না বিষণ্ণতার আমে জেনে ওকে সমঝাতে চাইলাম। কিন্তু দিনগুলো দেখতে দেখতে কেটে গেছে, ঠিক বিদ্যুতের মতো। আমি সাই দিই। আশ্চর্য, ও বলতে আরম্ভ করল। জীবনের কথা ভাবলে অবাক হতে হয়। বছরের পর বছর কি করে যে দেখতে না দেখতে কেটে যাচ্ছে। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ভালো করে দেখতে না দেখতেই আমি ওর দীর্ঘ নিঃশ্বাসে যোগ দিই। বাস্তবিক ভাবলে তাক লাগে। কেটে যাচ্ছে, আর পুরনো বন্ধুদের কোথায় যে আমরা হারাচ্ছি, কোথায় যে ওরা গেল। অনেক সময় আমি ভাবি, আমি বলি, কিন্তু সত্যি কথা বলতে কি ভেবে কোনো কুল কিনারা পাই না। বস্তা বস্তা লোক সব গেল কোথায়? কোন অবস্থার মধ্যে গেল? মারা গেল, না খোয়া গেল, না নিরুদ্দেশেই বেরিয়ে গেল বিজ্ঞাপন না দিয়ে, নাকি সবাই পণ্ডিচেরি চলে গেল বিনা নোটিশে? তুমি কি সেই পুরনো আড্ডায় যাও আর? সে জিজ্ঞেস করল। কখনো না, আমি সুদৃঢ়তার সহিত বলি। স্পষ্টই কথা জানিয়ে দিই, এ বিষয়ে কোনো সংশয় রাখা ঠিক না। যতক্ষণ না কোথাকার সেই পুরনো আড্ডা তার ঠিকানা পাচ্ছি, তাকে যথাস্থানে স্থাপন করতে পারছি, ততক্ষণ কোনো আলাপ আলোচনার মধ্যেই তার উত্থাপন হতে দেওয়া উচিত নয়। তাই সে বলে চলে, আমিও জানতাম যে তুমি আর সেখানে যেতে চাইবে না। আজকাল আর যাইনে, গদগদ স্বরে আমি জানাই। বুঝতে পারছি, বিশেষত সেই বিচ্ছিরি কাণ্ডটা ঘটবার পর কি করেই যাবে। যাক, এই প্রসঙ্গ পুনরুত্থাপনের জন্য আমি দুঃখিত, তুমি আমায় মাফ করো। অনুতপ্ত কণ্ঠে ও আমার মার্জনা ভিক্ষা করে। আড্ডা ঘটিত দুর্ঘটনার পরিমাপ করতে না পারলেও ওকে আমি মাপ করে দিই। পুরনো স্মৃতির পূর্ব ক্ষতমূলে পুনরাঘাত লাভ করে মুখ চুন করে থাকি। আশানুরূপ আমাকে মর্মাহত হতে হয়। কি করব? ক্ষণিক স্তব্ধতার পর আবারও শুরু করে। মাঝে মাঝে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়। তারা তোমার কথা জিজ্ঞাসা করে, তুমি কি করছো জানতে চায়। হতভাগারা, আমি মনে মনে বলি। মুখ ফুটে বলতে সাহস পাই না। তাদের ধারণা তুমি একেবারে গোল্লায় গেছ। এবার আমার রাগ হয়। বারংবার আহত হয়ে আমি মরিয়া হয়ে উঠি। পাল্টা আক্রমণ চালাতে প্রস্তুত হই। অন্যান্য ক্ষেত্রে আগের বারে যেসব ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছি তারই একটা নিক্ষেপ করি এবার। ভালো কথা, আমি উদ্দীপ্ত হয়ে বলি। আমাদের কেলোর কি খবর? এ অস্ত্র যে অভ্যর্থ আমার জানা। প্রত্যেক দলে একটা কেলো থাকে, থাকবেই। কেলো, কালু, কালো, কেলে নামকরণের প্রকার ভেদে ঘোরতর কৃষ্ণকায় উক্ত বিশেষ্য পদবাচ্য কেউ না কেউ না থেকে যায় না। ও কেলো, সে এখন মলঙ্গা লেনের কোনো এক অফিসে চাকরি করে। ইয়া মোটা হয়েছে, পাক্কা 2.5 মণ। তার উপর আবার রঙের যা খোলতাই যদি দেখতে, তাকে আর চেনাই যায় না।
তুমি অন্তত চিনতে পারবে না। নিশ্চয়ই না, একথা আমি হলপ করে বলতে পারি। এখনই এবং এখানে না দেখেই অতপর আবার একটা সরসন্ধান করলাম। হ্যাঁ, আমাদের পদা। পদা কি করছে? পদা? কোন পদা? তুমি বুলুর ভাই পদার কথা বলছো? হ্যাঁ, বুলুর ভাই তো। বুলুর ভাই পদার কথাই বলছি। প্রায় তার কথা আমার মনে পড়ে। কোনো রকমের সামলে নি। প্রত্যেক বনেদি বন্ধু গোষ্ঠীতেই পদা বলে কেউ থাকে। অধস্থ ব্যক্তি কেউ না কেউ থাকবেই। আমাদের পুরনো দলটাতেও তার ব্যতিক্রম থাকা উচিত হতো না। পদাকে না ধরতে পারলে আমি নিজেই ধরা পড়ে বিপদে পড়তাম। যে পদার কোনো খবর নেই, তবে তার দাদা মানে বুলু সিভিক গার্ড হয়েছে। এআরপি হবার চেষ্টা করেছিল খুব, কিন্তু হতে পারল না। দুঃখের বিষয়। আমি সহানুভূতি প্রকাশ করি। খুবই দুঃখের বিষয়। তবে যা দিনকাল পড়েছে, রাস্তার একটা ফিরিওয়ালাও সহজে হওয়া যায় না। বিশেষ সংবাদ শুনেছ বোধ হয়? তার সেই একমাত্র, তাকে চিনতে তো? বড্ড শোক পেয়েছে বেচারা। যদিও খুব বৃদ্ধ বয়সেই গিয়েছেন, দুঃখের কিছু নেই, তবুও সে ভারী কাতর হয়ে পড়েছে। বিশেষ শোকে আমিও বিশেষ ব্যথা পাই। অকাতরে থাকতে পারি না। মৃত্যুমাত্রই শোকাবহ। 20 কি আর 42 কি, 72 হলেই বা কম কিসে? কিন্তু লোকটা কে? মানে বিষের সম্পর্ক কে? বাবা নয় নিশ্চয়ই। বাবা তো একমাত্রই হয়। মায়ের মাত্রাও ঠিক তাই। তাহলে ছোট ভাইরা কি বিষের চেয়ে বেশি বুড়িয়ে মরতে পারে না? এ তবে কে রে বাবা? যিনি হন, আন্দাজের ঢিল ছুরি। হ্যাঁ, চিনতাম বই কি। দোস্তুর মতোই ভাবছিল আমার সঙ্গে। বুড়ো বয়স পর্যন্ত তো বেশ টনকো ছিলেন, দেখেছি বই কি। আহা, তার সেই দিব্যকান্তি এখনও আমার চোখে ভাসছে। আর ওর সেই হুঁকোটা না, আহা, তামাক খেতে কি ভালোই না বাসতেন। হুঁকো? বিষের পিসিমা হুঁকো টানতেন? বলছো কি তুমি? নিজের কানকে ও যেন বিশ্বাস করতে পারে না। বিষের কোন পিসি? আমি ওর কোনো পিসিকে চিনি না তো। আমি ওর পিসের কথাই বলছি। ওর পিসেকে কেউ কখনো চোখে দেখেনি। বিয়ের রাত্রেই তো তিনি পালিয়ে যান। কোন বিষের বলো তো? ডুববার মুখে আমি শেষ তৃণটি পাকড়াই। আমার কেমন গোলমাল হচ্ছে। ও বুঝেছি, তুমি আমাদের বিশুর সঙ্গে গুলিয়ে ফেলেছ। হ্যাঁ, তাদের বাড়িতে একজন হুকোখোর আছে বটে। তিনি ওর পিসে বুঝি? তা তো জানতাম না। তাহলে ঠিকই হয়েছে। না, তিনি মারা যাননি, এখনও সমানে হুঁকো টেনে চলেছেন। আহ, শুনে বড় সুখী হলাম। আমি বলি, বিষে এবং বিশুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে জেনে আমি হাঁপ ছেড়ে বাঁচি। এর পরের স্টেশনই রানাঘাট, তাই না? আমার বন্ধু হঠাৎ খুব ব্যস্ত হয়ে ওঠেন। রানাঘাট অবধি টিকিট কেটেছি, কিন্তু এখন ভাবছি কলকাতায় চলে যাই। এখানে গাড়ি থামলেই চট করে নেমে টিকিটটা আনা যাবে, কি বলো? আমি ঘাড় নাড়তেই তৎক্ষণাৎ উঠে তিনি পকেট হাতটাতে আরম্ভ করলেন। তার নিজের পকেট। যা, সুটকেসের চাবিটা আবার কোথায় ফেললো? কি সর্বনাশ! এর মধ্যে আবার সব টাকা করি যে। দেখি তোমার চাবিটা, দেখি আমার কলে লাগে কিনা দেখা যাক। আমার সুটকেসের চাবিটা ওকে দিলাম, কিন্তু সে লাগতে রাজি হয় না, কোনো মতেই না। ইতিমধ্যে রানাঘাট কিন্তু এসে হাজির হয়। খুচরো টাকা পয়সা কয়েকটা দাও তো ভায়া, টিকিটটা কিনে আনি। ও বলে, শিয়ালদায় নেমে ভেঙে হোক যা করে হোক এটা তো খুলতেই হবে। তখন তোমায় আমি দিয়ে দেবো, কেমন? বন্ধু হয়ে বন্ধুর একটু উপকার না করা ভালো দেখায় না। কটা টাকাই বার? আমি মানিব্যাগটার মুখ খুলি, একটু ফাঁক করি মাত্র, কিন্তু ওর আর তর্সায় না। উত্তেজনার মুখে গোটা মানিব্যাগটাই হস্তগত করে তিনি নেমে পড়েন। যাক, এখনই তো ফিরে আসছে ফের। নাকের বদলে নড়ুন। আমার ছোট মানিব্যাগের বদলি ওর এই বৃহৎ সুটকেসটাই যখন জমা রেখে গেছে, তখন আর ভাবনা কি? নড়ুনের বদলে মৈনাকি বরং বলতে হয়। আমি মুখ বাড়িয়ে দেখি ও টিকিট ঘরের দিকে চলেছে, কিন্তু যেরকম ঢিমে তেতলায় চলেছে আমার ভয় হয় ট্রেন না ফেল করে বসে। তবু এখানে গাড়ি একটু বেশিক্ষণ দাঁড়ায়, এই যা। গাড়ি প্রায় ছাড়ো ছাড়ো, কিন্তু বন্ধুর আমার দেখা নেই। এ কি, ওর মালপত্র আমার হেফাজতে ফেলে ও আবার গেল কোথায়? এমন সময় আরেক ব্যক্তি দরজা খুলে ঢুকলেন। এই যে, এই যে, সেই ব্যক্তি বললেন। তারও বদন মণ্ডলে পূর্ব পরিচয়ের দুশ্চিহ্ন। সেই অপূর্ব হাসি, অবিকল আগের অভিব্যক্তি। আমি তটস্থ হয়ে পড়ি, কিন্তু না, এ হাসি আমাকে দেখে নয়, আমার বন্ধুর সুটকেসটি দর্শন করেই। ওটিকে হাতে নাতে পাকড়ে উনি উচ্ছ্বসিত হয়ে ওঠেন। এই যে, এখানে ফেলে রেখে গেছে হতভাগা। বন্ধুদের কাউকে যদি বিন্দুমাত্র জানা যায়, বুঝবো কি? চিনতেই পারা যায় না। দুঃখের কথা আর কি শুনবেন?
আমি আপ ট্রেনে যাব মশাই, কিন্তু এই ডাউন ট্রেনে আমায় যেতে হচ্ছে। শিলিগুড়ির বদলে কলকাতায় যাওয়ার আমার একটু ইচ্ছে ছিল না। কিন্তু এমনই গ্রহের ফের, পোড়াদা স্টেশনে দার্জিলিং মেলের জন্য অপেক্ষা করছি, এমন সময় এক পুরনো বন্ধুর সঙ্গে মোলাকাত। ছেলেবেলার কোনো বন্ধু নিশ্চয়ই, চেনাই যায় না একদম। সে আমায় কিন্তু বেশ চিনেছে, তবে আমি যে তাকে চিনতে পারিনি মোটেই তা আমি তাকে বুঝতে দিইনি। গাড়ি ছাড়বার মুখে বন্ধুটি ভুল করে তার নিজের মনে করে আমার ব্যাগটি নিয়ে উঠে পড়লেন। কি করি, আমিও এই গাড়িতে উঠে তখন থেকে প্রত্যেক স্টেশনে নেমে নেমে কামড়ায় কামড়ায় বন্ধুটিকে গরু খোঁজা করে বেড়াচ্ছি। কিন্তু গাড়িও কি ছাই এধারকার স্টেশনগুলোর 1 মিনিটের বেশি দাঁড়ায়? বকতে বকতে ব্যাগ হাতে ব্যগ্র হয়ে তিনি নেমে পড়লেন গাড়ি ছাড়বার ঠিক আগের সেকেন্ডে।